হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষয় ভেনেজুয়েলা। তোমরা অলরেডি সবাই জেনে গিয়েছো যে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অলরেডি অ্যারেস্ট করে নিয়েছে, এবং শুধু অ্যারেস্ট করেনি, এটাও বলা হচ্ছে যে নিউ ইয়র্কেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিচার হবে। তো আমরা জানবো এই যে ভেনেজুয়েলাতে অ্যাটাক, এর প্রকৃত কারণ কি। ডোনাল্ড ট্রাম্প, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবে বলে কিছুদিন আগে লাফালাফি করছিল, তিনি হঠাৎ কেন এরকম অ্যাটাক করলো। এবং সব কিছু থেকে যেমন একটা শিক্ষা নেওয়া উচিত, তেমনি এখানেও বাংলাদেশের মতো একটা দেশের, ভারতের মতো শক্তিশালী দেশের পাশে থেকে কি শিক্ষা নেওয়া উচিত সেটাও আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ইউএসএ ভেনেজুয়েলার উপর এই যে আক্রমণটা করেছে, এটার নাম কি দিয়েছে? এটার নাম দিয়েছে অপারেশন অ্যাবসোলুট রিজলভ। এবং তাতে কি হয়েছে, এক রাতেই পাল্টে গেছে ভেনেজুয়েলার রাজনৈতিক মানচিত্র। শুরুটা কিভাবে হয়েছে? প্রথমে আমরা এর আভাস পাই 2 সেপ্টেম্বর, যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌকার উপর বিমান হামলা চালায়, এবং তাতে 11 জন নিহত হয়। এরপরই কারাকাসে একাধিক বিস্ফোরণ হয়। কারাকাস মানে কি? কারাকাস মানে হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। তোমরা দেখতেই পাচ্ছ এই কারাকাসে সেই বিস্ফোরণ, কারাকাসে হচ্ছে হামলা, এবং প্রচুর মানুষ মারা যায়। এবং তারপরেই কি হচ্ছে, নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে অ্যারেস্ট করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন যুক্তরাষ্ট্র এমন করলো, বা ইউএসএ এই অ্যাটাকটা করলো কেন? তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমেরিকার ম্যাপ, বা ইউএসএ যাই বলে থাকি না কেন আমরা, আর এইটা হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে? তো ইউএসএ বেশ কিছু বছর ধরে বা দশক ধরে এই অভিযোগ করে আসে যে এই অঞ্চল দিয়ে প্রচুর ইউএসএ তে ড্রাগ সাপ্লাই হয়, কিংবা এই অঞ্চল দিয়ে ড্রাগ সাপ্লাই হয়। দুটো রাস্তা আছে। একটা রাস্তা কি? একটা রাস্তা হচ্ছে মেক্সিকো দিয়ে ড্রাগ সাপ্লাই, এবং আরেকটা রাস্তা হচ্ছে এই যে ক্যারিবিয়ান সি আছে, এখান দিয়ে কি হচ্ছে, আমেরিকায় ড্রাগ সাপ্লাই বা ড্রাগ ট্রাফিকিং। তো এইটা ইউএসএ বহুদিন ধরে অভিযোগ করে আসছিল ভেনেজুয়েলার উপরে, যে মাদক পাচার হয় ওই সমস্ত অঞ্চল থেকে। নেক্সট কি? নেক্সট অভিযোগ হচ্ছে ভেনেজুয়েলা থেকে প্রচুর শরণার্থী, বা আমরা যাকে রিফিউজি বলি, তারা কি হচ্ছে, তারা হচ্ছে ইউএসএ তে চলে যেতে চায়, যার জন্য কি হয়, সীমান্তে চাপের সৃষ্টি হয়। এবং এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। এই অভিযোগ আমেরিকা কিন্তু বহু বছর ধরেই করে আসে। এর পরের কারণ আমি কি বলবো? এর পরের কারণ আমি বলবো হচ্ছে আইডিওলজির পার্থক্য। তোমরা সবাই জানো আমেরিকা সর্বদা দক্ষিণপন্থী রাজনীতি ফলো করে, যেটাকে আমরা ডানপন্থীও বলতে পারি। আর সেখানে এই যে প্রেসিডেন্ট মাদুরো, সে কিন্তু লেফট বা সোশ্যালিস্ট আইডিওলজি কিন্তু মেনে চলে, যেটা আমেরিকার কোনো কালেই পছন্দ ছিল না। সমাজতান্ত্রিক ভাবনা চিন্তাকে আমেরিকা চিরকালই বয়কট করতে যায়। তোমরা কিউবার আন্দোলন জানো, তোমরা ভিয়েতনামের আন্দোলন জানো। এই কিউবা বলো বা ভিয়েতনাম বলো, এদেরকে কিন্তু আমেরিকা আক্রমণ করার মেন কারণই হচ্ছে তারা কিন্তু বামপন্থী রাজনীতি ফলো করে। তার উপরে রাশিয়া বা চীনের মতো দেশের সাথে এই যে ভেনেজুয়েলার ঘনিষ্ঠতা, তোমরা সবাই জানো রাশিয়াতেও বামপন্থী দল এবং চায়নাতেও বামপন্থী দল। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি কিন্তু সবসময় তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বরাবরই কিন্তু পীড়া দিয়েছে। নেক্সট যে কারণটা, এটাই কিন্তু হচ্ছে আসল কারণ। এতক্ষণ ধরে যেগুলো বলছিলাম সেগুলো তো কারণ, অবশ্যই কারণ, কিন্তু এই হচ্ছে আসল কারণ। সেটা কি? সেটা হচ্ছে ভেনেজুয়েলায় হচ্ছে তেলের রিজার্ভেশন। এইটাই হচ্ছে আসল খেলা। এই 2025 সালের সমীক্ষা তোমরা দেখতে পাচ্ছ যে ভেনেজুয়েলাতে 303 বিলিয়ন ব্যারেল তেল হচ্ছে রিজার্ভ আছে। এটা আলাদা কথা যে ওরা তেলটাকে সেই রকম টেকনোলজির সাহায্য বা অন্যান্য আধুনিক ইনফ্রাস্ট্রাকচার করে বের করতে পারছে না, বা সেই অনুযায়ী ওদের তেল প্রোডাকশন যেটা হওয়া উচিত ছিল সেটা হয়ে ওঠেনি। কিন্তু ওদের তেলের রিজার্ভেশন যে ভয়ঙ্কর আছে, সেটা কিন্তু বিভিন্ন সমীক্ষা বরাবরই বলে এসেছে। তোমরা এখানে খেয়াল করে থাকবে, সেকেন্ডে দেখো সৌদি আরবিয়া আছে, থার্ডে আছে ইরান। মানে এদের থেকেও অনেক বেশি তেল সংরক্ষণ কোথায় আছে? ভেনেজুয়েলা। এবং এই ভেনেজুয়েলা আমেরিকা থেকে খুব কাছেই। আমেরিকা যদি ভেনেজুয়েলার উপরে কন্ট্রোল আনতে পারে, আমেরিকার অনেক বেশি ফায়দা হবে। এইটাই কিন্তু হচ্ছে প্রকৃত কারণ যে তেলের রিজার্ভেশন ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণে আছে। এখন প্রশ্ন হচ্ছে ভেনেজুয়েলাকে চালাবে কে? প্রথমে ভাবা হচ্ছিল মারিয়া করিনা মাচাদো, ইনি হচ্ছে দেশ চালাবে। মারিয়া করিনা মাচাদোকে কিছুদিন আগে নোবেলের যে শান্তি পুরস্কার অ্যানাউন্সড হয়েছে, সেই শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া করিনা মাচাদো। কেন শান্তি পুরস্কার পেয়েছেন? আমি যখন আগেও ক্লাস নিয়েছিলাম, আমি তখন বলেছিলাম শান্তি পুরস্কার এই জন্যই পেয়েছিলেন, এই যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির এগেনস্টে ওখানকার বহু মানুষের বহু অভিযোগ কিন্তু আগে থেকেই ছিল। তার মধ্যে এই যে মাচাদো, এনারও ছিল যে এই রাষ্ট্রপতির ডিক্টেটরশিপ মেন্টালিটির। এই অভিযোগটা কিন্তু এই মাচাদো বহুদিন ধরেই করে আসছেন, এবং এই রাষ্ট্রপতির এগেনস্টে বিভিন্ন আন্দোলন কিন্তু মাচাদো করতেন। শুধু তাই নয়,
মাচাদো গান্ধীজির অহিংস সত্যাগ্রহ এই সমস্ত নীতি কিন্তু ইনি ফলো করতেন। তো এই জন্য ইন্ডিয়াতেও ইনি বেশ কিছুদিন ভাইরাল ছিলেন। তো এই মাচাদো কি হচ্ছে, মাচাদো নোবেল পুরস্কার পাচ্ছে, এবং পুরস্কারের কথা এলো যেখানে, এই মাচাদো নোবেল পুরস্কার পেতে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু খুব গোসা হয়েছিল ওই টাইমে। তার কারণ ইনি এবছর শান্তিতে নোবেল পুরস্কারটা পেতে চাইছিলেন। কেন? ওনার কথা অনুযায়ী আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আটকে দিয়েছি, আমি ভারত পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করিয়ে দিয়েছি। তো এই জন্য ডোনাল্ড ট্রাম্পের খুব ইচ্ছা ছিল শান্তিতে নোবেল পুরস্কার যাতে উনি পান, কিন্তু উনি পেলেন না। পেলেন হচ্ছে মাচাদো। শেষমেশ ডোনাল্ড ট্রাম্প কি পাচ্ছে? ফিফা পিস প্রাইজ। এই কিছুদিন আগেই ওনাকে ঘটা করে মোটামুটি দেওয়া হলো। তো যাই হোক, এখন এই যে ভেনেজুয়েলাটাকে চালাবে কে, যে বলা হচ্ছে ইউএস অ্যাপয়েন্টেড ট্রানজিশনাল অথরিটি হচ্ছে এই ভেনেজুয়েলাকে এখন বর্তমানে পরিচালনা করবে। এবং শুধু তাই নয়, তাদের বেশ কিছু জিনিসের উপরে ইউএস কন্ট্রোলও নেবে। এবং আমি আগেও বলেছি, এই যে তেল, এর উপরে তো ইউএস কন্ট্রোল করতে চাইবেই, এবং সেটাই অ্যাকচুয়ালি কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কি বৈধ? দেখো, আমেরিকার বিভিন্ন সংস্থা বলছে এটা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো কন্ট্রোভার্সিয়াল না, এটা কখনোই বৈধ হতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভেনেজুয়েলা হচ্ছে একটা সভারেন স্টেট। আমি যখন ভারত পড়িয়েছিলাম, ভারতের প্রিয়াম্বেল বা প্রস্তাবনায় তোমরা সবাই জানো 5টা কথা আছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিউশনালি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি। কথা হলো সোভারেন মানে কি? সোভারেনের বাংলা অর্থ হচ্ছে সার্বভৌম। সার্বভৌম মানে কি? একটা দেশ তার নিজের অভ্যন্তরে এবং বাইরে সমস্ত সিদ্ধান্ত সে নিজে নেবে। সেখানে আমেরিকা ভেনেজুয়েলাকে অ্যাটাক করে তার রাষ্ট্রপ্রধানকে টেনে তুলে এনে বলছে যে আমরা এখানে আমাদের কোর্টে বিচার করব। সেখানে যদি এখনো আমেরিকার সংস্থাগুলো বলে যে এটা কন্ট্রোভার্সিয়াল, তাহলে জানা নেই যে আইন ভঙ্গ কাকে বলে। একটা সিটিং প্রেসিডেন্টকে বাইরের দেশ থেকে তুলে আনা, এটা ইউনাইটেড নেশনের প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশন, এই আইনটাকে ভাঙা হয়। সুতরাং এটা কিন্তু কোনো আইনের মধ্যেই পড়ে না, এটা সম্পূর্ণ একটা অপরাধ। কিন্তু কি আর করা যাবে, আমেরিকা কিছু করলে তখন ইউনাইটেড নেশন একটু চুপচাপ দেখে, কন্ট্রোভার্সিয়াল বলে বা তাদের বয়ান আসতে দেরি হয়। আর ভারত পাকিস্তানের মধ্যে যদি পাকিস্তানও আগে অ্যাটাক করে দেয়, ভারত যদি একটু রিটার্নও কিছু করে, তখন তাদের বক্তব্যে অনেক অ্যাগ্রেশন দেখতে পাওয়া যায়। ভারতকে এই করে দেওয়া হবে, ওই করে দেওয়া হবে, কোন ঠাসা করে দেওয়া হবে, অনেক কিছু বলা হয়। যাই হোক, এখন যে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া, সেটা দেখা যাক। অনেক দেশ, অবশ্যই তার মধ্যে চায়না থাকবে, রাশিয়া থাকবে, এই সমস্ত দেশগুলো তো থাকবেই। এটাকে কি বলছে? এটাকে বলছে অ্যাক্ট অফ ওয়ারের সাথে তুলনা করছে, এবং বলা হচ্ছে যে ইরাক, পানামা, আফগানিস্তান এগুলোতে যা হয়েছে এখানেও ঠিক তাই হচ্ছে। এখানে একটা কমন প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যে শুরুতে সবসময় আমেরিকা মনে হয় যে সাফল্য পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে প্রচুর দীর্ঘ প্রক্রিয়া হয়ে যায় এবং প্রচুর ব্যয়বহুল হয়ে যায়। তোমরা আফগানিস্তান দেখেছো, আমেরিকা ওখানে এসে বসেছিল বহুকাল, এবং ইনিশিয়ালি আমেরিকা সফলতা পাচ্ছে বলে মনে হলেও শেষ দিকটা কিন্তু রেজাল্ট অন্যরকম সবসময় দাঁড়ায়। এবার কথা হলো, আমি আমার থাম্বনেলে বাংলাদেশের প্রসঙ্গটা কেন আনলাম। এখানে আমরা যদি একটা খেলা খেলি, এই যুক্তরাষ্ট্র বা ইউএস এর জায়গায় যদি আমি কেটে ইন্ডিয়া লিখে দিই, এই ইউএস এর জায়গায় যদি আমি কেটে ইন্ডিয়া লিখে দিই, তাহলে জিনিসটা কি ভুল হবে? এই যে ট্রাফিকিং বা পাচার, এটা কি ভারত বাংলাদেশের সমস্যা নয়? সেম সমস্যা। এই যে শরণার্থী বা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে অনুপ্রবেশ, এটা কি ভারত বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার একটা বিশাল বড় সমস্যা নয়? এই যে আমেরিকার জাতীয় নিরাপত্তা ঝুঁকি, এই জায়গাটা যদি কেটে আমি ইন্ডিয়া লিখে দিই, তাই ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা ঝুঁকি কি নয়? ভারত আর বাংলাদেশ পাশাপাশি দুটো দেশ, এই তিনটে প্রবলেমই দেখো, আমেরিকা যে যে সমস্যাগুলোর কথা কিন্তু বলেছে ভেনেজুয়েলার এগেনস্টে, সেম সেম সমস্যা কিন্তু ইন্ডিয়াও বলতে পারে বাংলাদেশের এগেনস্টে বা বলে আসছে। নেক্সট দেখো, এই যে আইডিওলজির একটা সমস্যা, ভারত হচ্ছে একটা সেকুলার কান্ট্রি, এখানে বাংলাদেশ ক্রমাগত এক্সট্রিমিজমের জন্য যাচ্ছে, না জেনেই যাচ্ছে, তাতে তাদের বিপদ কি হতে পারে সেটা না জেনেই যাচ্ছে। সুতরাং এখানেও কিন্তু সেম একটা আইডিওলজির পার্থক্য ভারত ও বাংলাদেশের মধ্যে। নেক্সট হচ্ছে রাশিয়া চীন ঘনিষ্ঠতা। আমি যদি এইটাও দেখি, ভারতের যে কটা শত্রু, সেটা চীন হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, বা বিশ্বের যে কোনো দেশে ভারতের যেখানে যেখানে শত্রু, বাংলাদেশের ইচ্ছা হয়েছে তাদের সাথে গিয়ে বন্ধুত্ব স্থাপন করা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ভারত বিদ্বেষ। সত্যি কথা বলতে এইরকম একটা প্রতিবেশী দেশ সারা বিশ্বের কোনো দেশ পায়নি, আমরা যাকে পেয়েছি বাংলাদেশকে। মানে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার না কি বলে না, এইটা বাংলাদেশের সাথে প্রকৃত অর্থেই যায়। এই কিছুদিন আগে একটা লিডার, তিনি হঠাৎ করে কি একটা বক্তব্য দিলেন, 7 সিস্টার কেটে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, সে জাতীয় নেতা হয়ে যাচ্ছে। এই তো হচ্ছে পুরো দেশের মেন্টালিটি। মানে পাগলও নিজের ক্ষমতা বোঝে, যে কাকে গিয়ে মারতে হয়, কাকে গিয়ে মারতে হয় না। এই দেশটা সেটাও বোঝে না। তার উপরে মাইনরিটি নির্যাতন, মানে এরা সগৌরবে এগুলো করে বেড়ায়। সত্যি বলতে এই রকম হিংস্রতা
এই রকম বর্বরতা মধ্যযুগ ছাড়া আর কোথাও দেখা যায় না। তো এই দেশটা অ্যাকচুয়ালি মধ্যযুগে ফিরে গেছে, এবং তাদের যে বিখ্যাত নেতা ছিল আর কি, তাদের ভাষায় তিনি নাকি এখন জান্নাতে আছে, আমার ভাষায় তিনি জাহান্নামেও নেই। তার কারণ সে যে হিংসার আগুন জ্বালিয়ে গেছে, সেই আগুনে ছারখার হচ্ছে অনেক নিষ্পাপ মানুষ। সুতরাং সেই অজ্ঞাত বাইক চালক তাকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, একদম ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। সুতরাং বাংলাদেশের এটা বোঝা উচিত, ইউনাইটেড নেশন যদি ভারতের ক্ষেত্রেও চুপ থাকে, তাহলে ভেনেজুয়েলার যদি ইলেক্টেড রাষ্ট্রপ্রধানকে আমেরিকা তুলে নিয়ে যেতে পারে, তাহলে এখানকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকেও তুলে আনতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাক। কেননা এই প্রতিবেশী বোঝান না, তার কারণ বাটি ধরা যাদের স্বভাব হয়ে গেছে, সারা জীবন বাটিই ধরবে। এই সেদিনকারে শুনছি একটা খেলোয়াড়কে আইপিএল থেকে বয়কট করা হয়েছে বলে তারা কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। মানে লজ্জাও করে না, যে দেশকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগাল দেবো, সেই দেশই আইপিএল খেলতে ছেলে পাঠাবো। আবার বলছে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসবো না। মানে ভাবটা এমন, টি-20 ওয়ার্ল্ড কাপ 10-20টা জিতে রেখে দিয়েছে। তো যাই হোক, এদের কথা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।